যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় HR কনভেনশনে যোগ দিয়ে তিনি কথা বলেন। ফাউজুল কবির খান বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে যা দেখা হয়নি, এজন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। জ্বালানি উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে, কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন। বিদেশি অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে তিনি বলেন, দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির ক্ষেত্রে বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে। ওখানে একটা 8,000 কোটি টাকা দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু ওখানে কোনো গ্যাস নেই। একটা রেল লিঙ্ক, পদ্মা রেল লিঙ্ক 40,000 কোটি টাকা খরচ হয়েছে। তো আমি বললাম যে আচ্ছা বলেন তো, যে এই যে প্রকল্প করলেন 40,000 কোটি টাকার প্রকল্প, তো এইটা কি রাজস্ব এস্টিমেট করা হয়েছিল, যে আপনি কত রাজস্ব পাবেন, ওটা আর বলতে পারে না। মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। সামনে হয়তো ওরা আমাদের বাসা বাড়ির পেছনে আসবে, আমরা যারা ফেল করতেছি তাদের বাসা বাড়ির পেছনে আসবে। আগামীতে বিহার, উড়িষ্যা সহ বাংলার নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করে বাংলাদেশের মানুষ সোচ্চার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাম্প্রদায়িকতা ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই ষড়যন্ত্র করছে। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। নির্বাচন পদ্ধতি দ্রুত সংস্কার করে রোডম্যাপ দেওয়ার দাবি জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। সংস্কারগুলো করতে চাচ্ছে, সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। গুলশানে অপর এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, সাম্প্রদায়িকতা ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য করতে চাই ভারত। ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাত্মক মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে আগ্রাসনের যে মনোবৃত্তি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই বাংলাদেশি, কোনো মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই। একটি গোষ্ঠী এসব বলে তাদের স্বার্থ হাসিল করতে চায়। সকালে কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের আমির আরও বলেন, জীবন দেব তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কোনো আগ্রাসীর হাতে তুলে দেব না। এদিকে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, নির্বাচনে সংস্কারে গতি বাড়ান, সেই সংস্কার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিন। এতে আপনাদের কোনো এজেন্ডা থাকবে না। যুবকদের রক্তের বিনিময়ে তাদের হাত ধরে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই যুবকদের নিয়ে একটি নতুন সরকার গঠন করতে চাই। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। দেখেছেন, ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে
আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা এই প্রতিপাদ্য সামনে রেখে এই কেন্দ্রীয় সম্মেলন হয়েছে। চরমোনাই পীর বলেন, যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনও আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনা নেতৃত্বে নয়। এছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। সকাল থেকে পুরো আদালত চত্বর এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর আসামিদেরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। রিমান্ড আবেদন মঞ্জুর করার পর আদালত ভবনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন অন্যান্য সাধারণ আইনজীবীরা। এ সময় তারা হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। চন্দন দাস, যিনি মামলার 1 নং আসামি, এবং রিপন দাস, চন্দন দাসকে বিজ্ঞ আদালত 7 দিনের শুনানি আনতে রিমান্ড দিয়েছেন এবং রিপন দাসকে 5 দিনের রিমান্ড দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি, আমাদের বিজ্ঞ আদালতের ইতিহাসে এই ধরনের জঘন্যতম ঘটনা আর হয় নাই। পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত আনোয়ার হোসেনের মরদেহ ফেরত দিয়েছে বাহিনীটি। বিকেলে পতাকা বৈঠকের পর তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। বর্তমানে মরদেহটি সদর থানায় রয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাসুদ পারভেজ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হন আনোয়ার হোসেন। এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাই কমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতা হাই কমিশন। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। সরবরাহ কম থাকার অজুহাতে অস্থির হতে শুরু করেছে ভোজ্য তেলের বাজার। বিগত কয়েক সপ্তাহ ধরে সরবরাহ কম থাকার কথা বলা হলেও এখন সংকট আরও বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় খুবই কম পরিমাণে তেল সরবরাহ করছেন সরবরাহকারীরা। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। এস.এম. তানবীরের রিপোর্টে রয়েছে বিস্তারিত। বিগত কিছুদিন ধরেই বাজারে সরবরাহ কম সয়াবিন তেলের। সরকার শুল্ক কর কমালেও আমদানি না বেড়ে সরবরাহ অনেকটা কমে গেছে। কোনো বিক্রেতার অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে আরও এক দফা দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করে নিতে চাইছে কোম্পানিগুলো। ডিলারের কাছে আমরা মাল চাচ্ছি, মাল দিচ্ছে না। আমাদের যা লাগে হচ্ছে 10 কার্টনের মতো, আমাদেরকে দেয়া হয়েছে 2 কার্টন। বাজারে শর্ট দেখায়, যার কারণে আমগো বিক্রি করতে একটু সমস্যা হইতেছে বর্তমানে। সব কোম্পানি সিন্ডিকেট করে রাখছে, আমরা কাস্টমার আইলে ফেরত দিই বা দিতে পারি না। তবে বাজারে গিয়ে তেল না পাওয়ার অভিযোগ অনেকের। তারা বলছেন, কর ও শুল্ক কমানোর পরও তেলের দাম না কমে উল্টো বেড়েছে। এখন আবার নতুন করে দাম বাড়ানোর পায়তারা চলছে। সরকারের শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। সিন্ডিকেটের কোনো ঘটনা আছে? কারণ ব্যবসায়ীরা উৎপাদন বন্ধ রাখবে কেন? এটা তো এমন কোনো জিনিস না যে উৎপাদন বন্ধ হওয়ার জন্য কোনো ক্রাইসিস বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, এরকম কিছু না। দোকানদাররা কথা বলছে যে কোম্পানির কাছে মাল নাই। এখন এটা বুঝতেছি না সংকটটা কোন জায়গায় দাঁড়াইছে। বাজারে আসতে দেখতেছি তেল শর্ট, দামও বেশি পাওয়া যাইতেছে না। এখন এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলে যে দরে কিনি এ দরে বিক্রি করি। এখন এইটা কে ধরবে? এ হলো বাংলাদেশ। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিলাররা তেল সরবরাহ কমিয়ে দিয়েছেন। তেল কেনার জন্য আটা ময়দার বস্তা কেনার শর্ত জুড়ে দিচ্ছেন। অন্যদিকে বিশ্ববাজারে দাম বাড়ার কারণে তেল সরবরাহ কমেছে বলে দাবি তেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা।
ছাত্র জনতার প্রতিবাদের ভাষা সম্বলিত গ্রাফিতি এখন শোভা পাচ্ছে রাজধানীর বিভিন্ন দেয়ালে দেয়ালে। নতুন বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জনগুলো প্রজন্মকে জানাতেই শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী প্রয়াস। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থান ঘিরে শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতি আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাখবে ইতিবাচক ভূমিকা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। অকুতোভয় ছাত্র জনতার দীর্ঘ আন্দোলনের ফসল হিসাবে মানুষ যেন আবারও ফিরে পেয়েছে স্বাধীনতার নতুন স্বাদ। আর তাই নতুন বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জনগুলো প্রজন্মকে জানাতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রয়াস দেয়াল গ্রাফিতি। নগরীর দেয়ালে শোভা পাওয়া এসব গ্রাফিতি স্বৈরাচারী মনোভাব রুখে দিতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এই শিক্ষাগুলো আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা ফলো করবে। নেক্সটে যদি কোনো ধরনের এই প্রিভিয়াস সরকারের যেরকম সমস্যাগুলো ছিল এরকম সমস্যা যদি আবার দেখে ওরা আবার ইন্সপায়ার্ড হবে আমাদের দেখে। পুরা জুলাই আগস্টের পুরা ইতিহাস এটার মধ্যে তুলে দিচ্ছি, যাতে হচ্ছে কি অনেক দিন যাবত দেখতে পারি, অনেক দিন যাবত বোঝা যায়। তারা বলছেন এর মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবে 2024 স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সঠিক ইতিহাস। 71কে আমরা অবশ্যই ভুলে যেতে পারবো না, কিন্তু 24 যেন ফিউচার জেনারেশনের জন্য আমাদের একটা ইতিহাস হয়ে থাকে। সো আমার মনে হয় গ্রাফিটি একটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমরা যে চেতনাটা চাই, আমরা মুক্ত হতে চাই, আমাদের উপর যে কোনো স্বৈরশাসক আমাদের উপর অত্যাচার করবে আমরা সেটা চাই না। জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রধান সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পাঠ্যপুস্তকে আমাদের অন্তর্ভুক্ত করারও একটা উদ্যোগ আছে, প্রস্তাবনা আছে। পাশাপাশি এটাকে বই আকারে তৈরি করে আমাদের প্রজন্মের কাছে, যারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে, আমাদের বিদেশি বন্ধু যারা আছে তাদের কাছে এটা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে মানুষ জানতে পারে, সারা পৃথিবীর মানুষ জানতে পারে, বাংলাদেশের মানুষ জানতে পারে, এবং ভবিষ্যৎ প্রজন্ম, অনাগত প্রজন্ম যারা, তারাও যাতে জানতে পারে। সেজন্য এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে। রাজধানীর দেয়াল লিখন চিত্রে উঠে এসেছে পরিবর্তনের আকাঙ্ক্ষা, রয়েছে স্বাধীনতার অনুভূতিও। রাজধানীর বিভিন্ন দেয়ালে শোভা পাওয়া এই সব নীরব প্রতিবাদ চিত্র জুলাই গণ অভ্যুত্থানের ফসল, যা নতুন বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করবে স্বাধীনতার নবচেতনায়। সবাই বলছেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের মর্যাদা রক্ষায় পতিত স্বৈরাচার সরকারের বিগত 16 বছরের চর্যবৃত্তির এসব এক একটি গ্রাফিতি আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শিক্ষণীয় হয়ে থাকবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের মাটিতে, বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের দোসররা কেউ রাজনীতি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগকে খুনি মাফিয়া দল আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, বিচারের আগে আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়া হবে না। সরকার সুযোগ দিতে চাইলে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের দোসররা কোন রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে সতর্ক সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে কোনো বোঝাপড়া সরকারের হলে সেটি আমরা মানব না। শেখ হাসিনাকে বাংলার মাটিতে, বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার বিচার যদি আপনারা না করেন, বাংলাদেশের জনগণ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাফ করবে না। মাফ করবে? ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আজমির শরীফ দখলের পাঁয়তারা এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। বিকেলে রাজধানী গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। পরে ইনকিলাব মঞ্চের 3 সদস্য দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রচার করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জনবহুল এ শহরটি শুক্রবার সকাল 9টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর 242 নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। AQID
AQDI সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত AQI স্কোর 101 থেকে 200 হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে 201 থেকে 300 AQI স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং 301 থেকে 400 AQI স্কোরকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের প্রাণহানি ঘটে। নতুন ফসল ঘরে তোলার পর সূর্য দেবতাকে প্রসন্ন করতে গারো সম্প্রদায় ধুমধাম করে আয়োজন করে তাদের এক ঐতিহ্যবাহী উৎসব, যার নাম ওয়ানগালা। যে উৎসবে থাকে পাহাড়ি নানা ধরনের খাবার ও হরেক রকমের পিঠাপুলির সমাহার, থাকে নাচ গান ও মনোমুগ্ধকর নানা আয়োজন। ওয়ানগালা উৎসব ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত শারমিন। কুইচা, কচ্ছপ, কাঁকড়া এবং বাহারি জাতীয় শামুক সহ পাহাড়ি নানা ধরনের সবজি দিয়ে সাজানো প্রতিটি স্টল। বলছি গারো আদিবাসীদের নবান্ন উৎসব ওয়ানগালার কথা। লালমাটিয়ার হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজে সকাল 9টা থেকে শুরু হয়ে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত। শস্য কেটে ঘরে তোলার পর সূর্য দেবতাকে প্রসন্ন করার লক্ষ্যে নতুন ফসল অর্পণ করা হয় সূর্য দেবতাকে। আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নানা খাবারের, আর এই অনুষ্ঠানেরই নাম ওয়ানগালা। আমাদের সবচেয়ে প্রিয় খাবার হয়েছে শামুক, মাছ, কুচ্চা। খ্রিস্টরাজার পর্ব, মানে এটা আমরা নবান্ন উৎসব হিসাবে এটা পালন করে থাকি। ছিল ট্র্যাডিশনাল খাবার আছে কাঁকড়া, কুচ্চা, যেটাকে বলে আমরা লং পিস। সবাই যেন বুঝতে পারে যে আমরা এগুলো খাই। গ্রামে গেলে তখন পাওয়া যায়, সবসময় আবার এগুলো পাওয়া যায় না। বাংলার চিরাচরিত ঐতিহ্যের সাথে গারুদের ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে ওয়ানগালায় এমন পাহাড়ি স্টলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের ঐতিহ্য ওইটা তুলে ধরার জন্য বাঙালি বা হিন্দু মুসলিম সবাই দেখার জন্য আসে। ঘর সাজানোর জিনিস পাবে, খুব ভালো লাগে আমাদের ঐতিহ্যের জন্য। এটা আসলে শুধু আমাদের জন্য না, এটা আসলে সবার জন্যই। ওনাদের পোশাক, তারপরে ওনাদের কিছু হ্যান্ডমেড জুয়েলারি, ওগুলো কি আমরা কিনলাম। এক স্থানে একসাথে গারুদের ঐতিহ্যবাহী সকল আয়োজন এবং সাংস্কৃতিক পরিবেশন দেখে খুশি গারু থেকে শুরু করে দর্শনার্থীরা। ঐতিহ্যকে ধরে রাখতে যুগ যুগ ধরে চলে আসছে আদিবাসীদের এই ওয়ানগালা উৎসব। গারুদের খাদ্যাভ্যাস, পোশাক এবং জীবনাচরণ কোনো কিছুই যেন সময়ের আবর্তে হারিয়ে না যায়, তাই প্রতি বছরই ওয়ানগালা পালন করে থাকেন গারু সম্প্রদায়। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রজাপতি মেলা হয়েছে। প্রজাপতি মেলা উপলক্ষে প্রকৃতি ও প্রজাপতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় জাবি ক্যাম্পাস। অনুষ্ঠান শেষে 2 শিক্ষার্থীকে প্রজাপতি সংরক্ষণে অবদান রাখায় দেয়া হয় সম্মাননা। আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। রঙের ফোয়ারা ছুটছে সবুজ ক্যাম্পাসে, হেমন্তের বাতাসে ডানা মেলেছে বাহারি রঙের প্রজাপতি। প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় প্রজাপতি মেলার। সকালে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে প্রজাপতি অবমুক্ত ও বেলুন উড়িয়ে মেলার 14তম আসর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন মেলা দেখতে। প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী মেলায় শিশু কিশোর দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নতুন প্রশাসন আসার পরে আমরা নতুন মাস্টার প্ল্যান তৈরি করছি। এখানে মাস্টার প্ল্যান যদি তৈরি হয়ে থাকে, আমরা প্রত্যেকটা জায়গাকে সায়েন্টিফিক ওয়েতে সংরক্ষণ করব। এখন আমাদের প্রকৃতিটা না অনেক বিপর্যয়ের দিকে চলে গেছে, আমরা জাস্ট এটার গুরুত্বটা বোঝাতে যাচ্ছি। আর এখানে যে আয়োজনগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে শুধুমাত্র মানুষের আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছরই এটা হয় এবং এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে বেশ ভালো একটা উদ্যোগ এবং প্রজাপতির প্রজননের যেই ধারাটা এটা হচ্ছে অব্যাহত থাকে আর কি। প্রজাপতি মেলায় আসি প্রতি বছর, এখানে এসে বিভিন্ন জ্ঞান অর্জন করি, আমার অত্যন্ত ভালো লাগে। এখানে নানা রকম প্রজাপতি ও ফুল দেখেছি, এখানে আমাদের খুব ভালো লেগেছে। জাহাঙ্গীরনগরের এই প্রোগ্রামটা আমি মনে করি যে হচ্ছে পরবর্তী সময়ের জন্য এটা সত্যি খুব হেল্পফুল। মেলায় প্রজাপতি, প্রকৃতি ও প্রাণী সংরক্ষণে সচেতন করা হয় মানুষকে। ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির হাট ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা
সহ নানা আয়োজন। একটা রোড ম্যাপ করবো এবং এখানে আপনার একটা মাস্টার প্ল্যান হবে। এইভাবে বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করতে পারলে আমাদের প্রজাপতির সংখ্যা বাড়বে, আমরা সবুজের ছোঁয়াতে আরো বেশি থাকতে পারবো। প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবছর বন ও প্রকৃতি বিষয়ক সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমদকে বাটারফ্লাই সম্মাননায় ভূষিত করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি। এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার আবু জাফরের জানাজা সম্পন্ন হয়েছে। বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ মসজিদে বাদ আসরে নামাজের পর কলেজ মাঠ প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার ভক্তবৃন্দ, ছাত্র, সহকর্মীরা এই নামাজের জানাজায় অংশগ্রহণ করেন। তার নামাজের জানাজা পড়ান কুষ্টিয়া সরকারি কলেজের প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন। এরপর কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই সুরকার। তার বয়স হয়েছিল 82 বছর। ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার আগে তিনি বাংলা গানের ইতিহাসে অভিনব বাণী ও সুর সংযোজন করেছেন এবং রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত একাধিক কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তাঁর রচিত সারা তোলা দেশাত্মবোধক গান এই পদ্মা এই মেঘনা গানটি বিবিসির জরিপে সর্বকালে সেরা 20টি গানের মধ্যে স্থান পেয়েছিল। এবার বাণিজ্য সংবাদ। ব্র্যাক ব্যাংক তারা সৌজন্যে ছায়ানট অডিটোরিয়ামে আয়োজিত হল নৃত্য ও আবৃত্তি পরিবেশনা। সখী নামের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থী আহমেদ। সঙ্গীত পরিচালনায় ছিলেন নির্ঝর চৌধুরী। বন্ধুত্ব, ঐক্য এবং সিস্টারহুডের দারুণ এক মেলবন্ধন সৃষ্টি করা হয়েছে এর মাধ্যমে। বিভিন্ন বয়সী ও পেশার নারীদের শৈশবের স্বপ্ন পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি, যার অন্যতম উদ্যোগ সখী। আমি নির্ঝর চৌধুরীকে আহ্বান জানাবো বাকি সখী সার্ভিসে আছি। হ্যালো, আমি ইসরাত জাহান।